হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং রাগনারকের চ্যাপ্টার 30। এই চ্যাপ্টারের শুরুতেই আমরা একটা গাড়ির ভেতরে আশুরা গিল্ডের সমস্ত হান্টারদেরকে দেখতে পাই, যার একদম সামনে সেই স্কোয়াড টিমের ক্যাপ্টেন রিও সিং বসেছিল। আর এখন রিওর সামনেই সুহো আসে আর তাকে বলে, ওঠো ওঠো, ওই ডানজেনটা তো ক্লিয়ার করা হয়ে গেছে, আর তাছাড়া তুমি কি আমাকে তোমার ফোনটা একটু দেবে? এদিকে রিও এখন ঘুম থেকে উঠে ভাবতে থাকে, ডানজেন? কোন ডানজেন? ও আচ্ছা, ওই ডানজেনটা, ওটা ক্লিয়ার হয়েও গেছে। আর এরপরেই আমরা জানতে পারি যে এই পিরামিডের মতো ডানজেনটা ছিল ইজিপ্টে, আর সুহো এখন ইজিপ্টে থেকে সাউথ কোরিয়াতে চলেও আসে। সেইখানে এসে এয়ারপোর্টে রিও সুহোকে ধন্যবাদ জানায় আর বলে, আমি কোনোদিনও ভুলতে পারবো না যে এই ডানজেনটার মধ্যে তুমি আমাদেরকে কত সাহায্য করলে। তাই তুমি এখন কোরিয়াতে থাকলেও আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে চাই। যার উত্তরে সুহো বলে, হ্যাঁ হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই, আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে কোরিয়াতে পৌঁছে দেওয়ার জন্য, আর আমার আঙ্কেলের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। আর এই সময় আমরা জানতে পারি যে সুহোর আঙ্কেল অর্থাৎ ইয়োজিনো একেবারে পাগলই হয়ে গেছিল যখন সে সুহোর কাছ থেকে শুনতে পেয়েছিল যে সুহো ইজিপ্টে গেছে একটা গেট ক্লিয়ার করতে। আর এখন সুহো এটাও ভাবে যে আঙ্কেল তো হান্টার অ্যাসোসিয়েশনের কারোর সঙ্গে কন্ট্যাক্ট করেছিল, তাই আমাকেও হয়তো এবার হান্টার অ্যাসোসিয়েশনে যেতে হবে কৈফিয়ত দেওয়ার জন্য। এসব ভাবতে ভাবতেই সুহোর সামনে থেকে রিও বলে ওঠে, কিন্তু ব্যাপারটা না আমার ঠিক মনে হচ্ছে না। একটা মনস্টার যার পাওয়ার একটা এস র্যাঙ্কের হান্টারের সমান, সে নিজে থেকেই হার মেনে নিল আর ডানজেনটা পুরো ভেঙে গেল। আমরা বুঝতে পারি যে সুহো রিওকে সত্যি কথাটা বলেনি, সে রিওকে এভাবেই বুঝিয়েছে। তাই এখন উত্তরে সুহো বলে, হ্যাঁ ব্যাপারটা একটু অদ্ভুতই, কিন্তু এটাই হয়েছে, কি আর করা যাবে, হয়তো আমাদের ভাগ্যটা সত্যিই খুব ভালো। এদিকে একই সঙ্গে সুহো মনে মনে ভাবতে থাকে, আসলে যে আমোটের সঙ্গে সত্যি করে কি হয়েছে সেটা আমি রিওকে বলতে পারবো না। আর এখন আমরা জানতে পারি যে আমুটের সঙ্গে আসলে কি হয়েছিল। শ্যাডো ডানজেনে আসার পরেও আমুট আবার চেনে বদ্ধ হয়ে গেছিল, যেটা দেখে সুহো বলে, তোমাকে তো আমি চেন থেকে বের করতে পারলাম না, তাই তুমি আবার সেই পিরামিডের মতো এই শ্যাডো ডানজেনেই বন্দি থাকবে। তাহলে তো তুমি আর তোমার কথাটা রাখতে পারবে না। যার উত্তরে আমুট বলে, আরে না না, তুমি চিন্তা করো না, তুমি আমাকে প্রমিস করেছিলে যে আমাকে ওই পিরামিডের থেকে বের করে দেবে, আর সেটা তো তুমি করেছো। এইখানে এসে আমি চেনে বদ্ধ হয়ে গেলেও এই শ্যাডো ডানজেনে আমার ঘোরাফেরার অনেক জায়গা রয়েছে। ওই পিরামিডের তুলনায় আমি এখানে অনেক ভালোভাবে থাকতে পারবো। যার এই সমস্ত কথা শুনে সুহোর আমুটকে এখন একটু দয়ালু বলে মনে হয়, আর সে ভাবতে থাকে, আমুর তো একেবারেই বদলে গেল, সে তো শুরুতে এরকম ছিলই না। এদিকে এতক্ষণে আমুর সুহোকে ধরে লাফিয়ে সে শ্যাডো ডানজেনের একটা বিল্ডিংয়ের ছাদে উঠে পড়ে, যেটা দেখে এসিল এবং বাকি সবাই তো ঘাবড়ে যায়। অন্যদিকে ছাদে এখন আমুর সুহোকে বলে, যদিও এই জায়গাটা একেবারেই ভাঙাচোরা, তবুও আমি এইখানে সেই পুরনো প্রকৃতির আভাস পাচ্ছি। তাই আমি তোমাকে যেরকম কথা দিয়েছিলাম, আমি সবসময় তোমাকে সাহায্য করব ইয়ং মোনার্ক। আর এইসবের কারণেই বর্তমানে সুহো এখন ভাবতে থাকে, হয়তো এটাই হওয়ার ছিল, শ্যাডো ডানজেনের মধ্যে একটা ডানজেন খুলে যায় আর একটা আর্জেন্ট কোয়েস্ট আমি পাই, হয়তো শুধুমাত্র আমুটের সঙ্গে দেখা হওয়ার জন্যই, যাতে ওকে আমি আমার টিমে রাখতে পারি। আর এখন এয়ারপোর্টে সুহো রিওকে বাই জানিয়ে সেখান থেকে চলে যায়। আর তার চলে যাওয়ার পরেও রিও তার ব্যাপারেই ভাবতে থাকে যে সুহো মনস্টারদেরকে স্যামন করতে পারে, ভালো লড়াই করতে পারে, এমনকি নিজেকে ট্রান্সফর্মও করতে পারে। আর এত সব কিছুর পরেও শুধুমাত্র একটা বি র্যাঙ্কের হান্টার, এটা সত্যিই অবিশ্বাস্য। আমাকে হয়তো আমার গিল্ডকে পুরো ব্যাপারটা জানাতে হবে আর সুহুর উপরে নজর রাখতে হবে। এদিকে সুহুর শরীর থেকে এখন বেরু বেরিয়ে আসে আর সে বলে, আমি তো অনেক দিন পর প্লেনে উঠলাম। যার উত্তরে সুহো বলে, ভালোই হয়েছে, এরকম হয়তো আবার নাও হতে পারে, কারণ কোরিয়ার সঙ্গে যেই গেটটা ইজিপ্টে কানেক্ট ছিল সেই গেটটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমি 7 বার লেভেল আপ করেছি ওই বস মনস্টারটাকে মারার জন্য আর আর্জেন্ট কোয়েস্টটা কমপ্লিট করার জন্য, যেটা সত্যিই একটা খুবই বড় ব্যাপার। তাহলে বলো তো এখন বেরু, যে আমার এই কারেন্ট লেভেলে আমি কোন র্যাঙ্কের হান্টারের সমান? যার উত্তরে বেরু বলে, ইয়ং মোনার্ক, আমার মনে হচ্ছে যে আপনি হয়তো একটা এ র্যাঙ্কের হান্টারের সমান হবেন। যেটা শুনে সুহো এখন বলে, এ র্যাঙ্কের হান্টার? বাহ, এটা খুবই ভালো। আমার মনে হচ্ছে যে আমার প্রস্তুতি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন হয়তো আমাদেরকে একটা কাউন্টার অ্যাটাক করা দরকার সে লি মিনসুং আর ইটারিমের অ্যাপোসাইটের ওপর। এখন সিন চেঞ্জ হয় আর আমরা অন্যদিকে দেখতে পাই একটা নতুন গিল্ড, চিভালেরি গিল্ড। যে গিল্ডটা অতটা বড় নয়,
আর সেই গিল্ডের হান্টাররাই এখন বসে কথা বলছিল যে আমাদের গিল্ডটা একটা সি র্যাঙ্কের হান্টারদের গিল্ড, কিন্তু আমাদের কাছে এখন পারমিশন আছে বি র্যাঙ্কের ডানজেনে যাওয়ার জন্য। যার উত্তরে অন্য একজন বলে, হ্যাঁ আমাদের গিল্ড সত্যি অনেক বড় হয়ে গেছে, আমাদের অফিসও তো এখন অনেক বড়। আর এই সব কিছু সম্ভব হয়েছে স্টারডাস্টের জন্য। এই স্টারডাস্টই আমাদের হান্টারদেরকে শক্তিশালী বানিয়ে তুলেছে, যার ফলে আমরা সি র্যাঙ্কের হান্টার হয়েও বি র্যাঙ্কের গেটকেও কমপ্লিট করতে পারছি। যার উত্তরে অন্য একটা হান্টার বলে, ব্ল্যাক মার্কেট থেকে এই স্টারডাস্ট কেনা এখন খুবই সহজ হয়ে গেছে, আর স্টারডাস্টের দামও অনেক কমে গেছে। আমি জানি না যে এটা কে বানাচ্ছে, কিন্তু যেই বানাক না কেন তার প্রতি আমি সত্যিই খুবই কৃতজ্ঞ। যার উত্তরে অন্য একটা হান্টার বলে, সত্যি স্টারডাস্ট কি সত্যি এতটা ভালো? আমার তো স্টারডাস্টকে একটু কমা বলেই মনে হয়। যে সময় অন্য একটা সি র্যাঙ্কের হান্টার তাকে উত্তর দেয়, তুমি কি করে বুঝবে? তুমি তো শুরু থেকেই একটা বি র্যাঙ্কের হান্টার, তাই স্টারডাস্ট নেওয়ার পরেও তোমার পাওয়ার তেমন বাড়ে না। কিন্তু আমরা তো সি র্যাঙ্কের হান্টার, তাই না? আমরা বুঝতে পারি যে স্টারডাস্ট নেওয়ার পরে আমাদের পাওয়ার কতটা বেড়ে যায়। আর এরপরই ওই বি র্যাঙ্কের হান্টার, যার নাম কিম সাংসো, সে বলে, আমি তো শুনেছি যে হান্টার অ্যাসোসিয়েশন নাকি এই স্টারডাস্টের ব্যবহার করা এখন থেকে বন্ধ করে দিচ্ছে। যেই কথাটা শুনে কয়েকটা হান্টার এখন একটু ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, কেন? হান্টার অ্যাসোসিয়েশন এরকম কেন করছে? এটার তো কোনো সাইড এফেক্টও নেই। স্টারডাস্ট কি একটা ভালো জিনিস না? স্টারডাস্টের ব্যবহার করে তো আমরা আরও বেশি গেটগুলোকে বন্ধ করতে পারছি। আর তাছাড়াও হান্টার অ্যাসোসিয়েশন তো আমাদের লো র্যাঙ্কের গিল্ডগুলোর জন্য কিছুই করে না, এটুকুও করতে পারছে না। যার কথায় সাংসো উত্তর দেয়, আমাকে তুমি যাই বলো না কেন, আমি এই বিষয়ে কিছুই করতে পারবো না। আর তাদের মধ্যে এই সমস্ত আলোচনা হতে হতে সেখানে তিনজন চলে আসে, একটা বাচ্চা ছেলে, একটা মহিলা এবং একটা প্রাপ্তবয়স্ক লোক। বাচ্চা ছেলেটা ঢোকেই বলে, আচ্ছা এটা হলো চিভিলারি গিল্ড, তোমাদের কাছেই কি ইঞ্চিয়নে আসা গেটটার রাইট আছে? যার এই সমস্ত কথায় প্রথমে সাংসো তো পাত্তাই দেয় না। সে বলে, একটা বাচ্চা বাচ্চা এখানে কি করছে? এটা চিভিলারি গিল্ডের মেন অফিস, তুমি এখানে কি করছো? তার এই সমস্ত কথারও কোনো উত্তর না দিয়ে বাচ্চাটা বলে যায়, আমাকে তোমাদের ওই গেটটা দিয়ে দাও। কিন্তু এখনও সাংসো তার কথা কিছুই বুঝতে পারে না। যার পরে সেই বাচ্চাটা তার পাওয়ারটা দেখায়, যেটাতে সবাই চমকে যায়। আর আবারও সে একই কথাই বলে, আমি বলছি আমাকে তোমার ওই গেটটা দিয়ে দাও। আর এরপরে সেই বাচ্চাটা সাংসো বাদে সেখানকার সবাইকেই হিপনোটাইজ করে ফেলে। আর সবাই এখন সেই বাচ্চাটাকে বলতে থাকে, হ্যাঁ আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। কিন্তু সাংসোর এখনও মাথায় কিছুই ঢোকে না। সে বলে, কি সমস্ত বলছো তোমরা? তোমরা কি এখানে ইয়ার্কি মারছো নাকি? তোমরা সবাই হঠাৎ করে ওর কথা শুনছো কেন? যার পরে বাচ্চা ছেলেটা বলে, আচ্ছা এখানে এমনও হান্টার আছে যারা স্টারডাস্ট খায়নি, এটা খুবই ভালো ব্যাপার। আর এরপরেই সে যাদেরকে এতক্ষণ হিপনোটাইজ করে রেখেছিল তাদের সবাইকে বলে, তোমরা এখন থেকে আর এখানকার কোনো কথাই শুনতে পারবে না। আর তার এই কথা বলা শেষ হওয়া মাত্রই সবাই সবার কানে হাত দিয়ে দেয়, আর এখানকার কোনো কথা কেউই শোনে না। এদিকে সাংসো এখনও চিল্লিয়ে সবাইকে বলতে থাকে যে এই বাচ্চাটা যা বলছে তোমরা সবাই তাই শুনছো কেন? আর এদিকে বাচ্চাটা এখন বলে, আমার যে মাস্টার আছে তিনি এই দুনিয়াটাকে নিজের কবজায় আনতে চান, যে দুনিয়ার আসলে কোনো মাস্টার নেই, আর আমি এই পৃথিবীতে এসেছি তার এই ইচ্ছাটাকেই পূরণ করতে। সাংসো বুঝতে পারে না। সে জিজ্ঞাসা করে, কি সমস্ত বলছো তুমি? এগুলো কিছুই আমি বুঝতে পারছি না। কিন্তু বাচ্চাটা তার কথা বলতেই থাকে। কিন্তু যখন আমি এখানে আসি আমার মাথায় কিছু প্রশ্ন আসে। প্রথমত, যখন কেউ কাউকে বানায় তখন এই কারণেই বানায় যাতে সে তার ইচ্ছেগুলোকে পূরণ করতে পারে। কিন্তু তোমরা মানুষরা কারোর ইচ্ছে পূরণ করার জন্য কাজ করো না, তোমরা তোমাদের নিজের ইচ্ছে মতোই কাজ করো। তাহলে তোমাদেরকে যারা বানিয়েছে, তোমাদের যে ক্রিয়েটার, তাদের কোন ইচ্ছাটাকে তোমরা পূরণ করছো? আর এতক্ষণের মধ্যে সাংসো খুবই রেগে যায়। সে তার তরোয়াল বের করে নেয় আর বলে, কে ক্রিয়েটার? কার কথা বলছো তুমি? এখানকার সবাইকে ঠিক করে দাও, নাহলে তোমার সঙ্গে কিন্তু খুবই খারাপ হবে। এখানে কি তুমি ধর্ম নিয়ে কোনো রকমের প্র্যাঙ্ক করছো নাকি? তুমি একটা বাচ্চা হতে পারো, কিন্তু এর জন্য কিন্তু আমি তোমাকে একদমই ক্ষমা করব না। আর তার এই কথা শুনে ওই বাচ্চাটাও তার ড্যাগারটাকে বের করে ফেলে আর বলে, তুমি কি আমার ক্রিয়েটারের ব্যাপারে কিছু বলছো? এরই মধ্যে সাংসো সেই বাচ্চাটার উপরে অ্যাটাক করতে যায়, আর সেই বাচ্চাটাও সাংসোকে একটা অ্যাটাকে নিমেষেই মেরে ফেলে আর তাকে মাঝখান থেকে কেটে অর্ধেক করে দেয়। আর তারপরেই বাকি সবাইকে বলে দেয়, তোমরা এখন থেকে আবার সব কিছু শুনতেও পারো আবার দেখতেও পারো, তাহলে এখন এই জায়গাটাকে তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলো।
এদিকে বাচ্চাটা তার দুই সঙ্গীর সঙ্গে সেই ঘর থেকে বেরিয়ে আসে, আর ইতিমধ্যে এত জোরালো আওয়াজ শুনে সেখানে আরও অনেক লোকজন চলে আসে। তারা বলতে থাকে, এত শব্দ কিসের? আবার কি এখানে কোনো হান্টার কোনো ঝামেলা করছে নাকি? এরই মধ্যে সেই বাচ্চাটা ওই দুজনকেও হিপনোটাইজ করে ফেলে, আর তাদেরকে এইখানে দেখা এবং হওয়া সমস্ত কিছুই ভুলিয়ে দেয়। আর তারপর একে একে বলতে থাকে, এইখানকার ক্রিয়েশনদের মধ্যে নিজের ইচ্ছেটা আসলে কী জিনিস। আমি তো জানতাম যে সবাই তৈরি হয় শুধুমাত্র তার ক্রিয়েটারের ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য, কিন্তু ওরা ওদের ক্রিয়েটারকেই মেরে ফেলেছে, আর এখন এখানকার সবাই নিজের ইচ্ছে মতোই বাঁচে। আর এই বলে সেই ছেলেটা একটা মনস্টারকে সামনে আনে, আর তাকে ছেড়ে দেয় পুরো পৃথিবীটাকে পর্যবেক্ষণ করতে, আর তাকে জানাতে যে এই পৃথিবীটা আসলে কীরকম, যাতে শেষ পর্যন্ত সে তার ক্রিয়েটারের ইচ্ছেটাকে পূরণ করতে পারে। আর এরই সঙ্গে চ্যাপ্টার 30 এখানেই শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।